তুমি তো পুরো আমাকে মনে হচ্ছে আজকে দম দিয়ে দিয়ে সব বার করে নেওয়া কথা। আমি কিন্তু বলতে লাগলে আমি মানে ডিপ্লোমেসির ইন্টারভিউটার পরে প্রচুর মার খাবো এটা বুঝতে পারছি। বীরের সময় আমাকে মনে হয় ডাইরেক্ট ফোন করেছিলেন, আকাশ একটা রোমান্টিক গান করতে হবে, তুমি আমার জীবন, এটা নিয়ে আমি বসার মতো কথা বলার চেষ্টা করি। আর রাজকুমারের সময় বসের ফোনটা আমার কাছে খুব মেমোরেবল। উনি প্ল্যানিং হওয়ার মনে 1 মাস বা 1.5 মাস আগে আমাকে ফোন করলেন যে কুরবানি ঈদের গান করতে হবে ফাটাফাটি। বস বলেছে, দায়িত্ব নিয়েছে, আমি 2 দিনের মধ্যে তাকে টিউন শোনাই। উনি টিউন শুনে বলে আকাশ ফাটাফাটি। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলো বাঁধবো সুখের ঘর। দুষ্টু কোকিল আমার ইনফ্যাক্ট আজকে খুলেই বলি, এটা একটা অন্য ছবির জন্য আমি প্ল্যান করেছিলাম। মানে কাকতালীয়ভাবে রায়হান রাফির কানে গানটা পৌঁছায় এবং রায়হান রাফি আমাকে ফোন করে রীতিমতো থ্রেট দেয়। মানে আমি মাসদেরকে ভালোবাসি, মানে আমিও তাদের মতো। বাংলাদেশের কন্টেন্ট দেখে কেন আজকে বাংলাদেশ রাজত্ব করছে সিনেমা ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রি। আমার বাড়িতে ওই যে বললাম যে তুমি যদি জিলিপির মেন্টালিটি হও তাহলে জিলিপি প্রডিউস করবে, যদি সরল সাদা মন হয় তাহলে তুমি চালগম প্রডিউস করবে। দ্যাটস ইট। এবং তুমি সাকিব ভাইয়ার সঙ্গে এটা নিয়ে তোমার কততম প্রজেক্ট হলো? মেবি ওটা আমি গুনি না, গোনাটা ঠিকও নয়, বাট আমি সেদিন যে শার্টটা পরেছিলাম এই শার্টটাই পরেছিলাম। আমি বলতে যাচ্ছিলাম তারপর থেকে কাছি না, আমাকে হাক করেছিলেন। কিন্তু বাংলাদেশ এমন একটা প্লেস সেখানে বাংলা গানটাকে এখনো পূজার চোখে, প্রার্থনার চোখে, ইবাদতের চোখে দেখা হয়। বাংলা কালচার, বাংলা গান, কারণ বাংলার বিদেশে থাকছে। এরই মাঝে দরদ নিয়ে জানতে চাই, দরদ তোমার গান আছে? এতদিন এত বাংলাদেশের আর্টিস্টদের সঙ্গে কাজ করলে তোমার ফেভারিট আর্টিস্টকে? মানে না, আমি ডিপ্লোম্যাটিক অ্যান্সার একদমই দেবো না, কারণ হচ্ছে এখানে কোনো ফিমেল সিঙ্গার স্পেশালি রিয়েলিটি শো থেকে আসলেই তাদেরকে হয় শ্রেয়া ঘোষালের মতো গাইতে হবে, আর ছেলেরা এলে তো এখন অরিজিৎ সিং ওয়ান অ্যান্ড অনলি তার মতোই গাইতে হবে। বাট ওখানে ডিফারেন্ট, মানে কিছু মানুষ এত কমপ্লেক্স অ্যান্ড এত তাদের। তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল বলি, তুমি যখন জিজ্ঞেস করলে কুরবানি নয়, এই যে সুরমা লাগারে আতর লাগারে গানটা, এটা কিন্তু জিদ্দা রিজেক্ট করে দিয়েছিল গানটা, একদম ইট ওয়াজ রিজেক্টেড বাই জিদ্দা। আমি অন ক্যামেরায় বলছি, স্যার আমি তাকে করজোরে নমস্কার করি তাকে। উনি ফোর্সফুলি গানটা বলে যে ঈদের গান যদি যায় এই গানটাই যাবে। আকাশ যেটা করেছে তার রেজাল্ট হচ্ছে সুরমা লাগারে আতর লাগারে, আজকে এটা অমর গান। তুমি মেগাস্টার শাকিব খানের উদ্দেশ্যে কিছু কথা বলো। একটা কথাই বলতে চাই যে আমার জীবনে হি ইজ আ মেগাস্টার, হি ইজ আ বিগ স্টার। মানে ওনার উপরে 50 কোটি বাঙালির মানে হাহাকার করছে তার একটা ছোঁয়া পাওয়ার জন্য। সেই মানুষটার সাথে যখন আমি ভ্যানে ঢুকলাম তখন উনি যে আমার টেক কেয়ার, মানে আমাকে প্রথম কথা হচ্ছে আকাশ একটা মেগাস্টার হয়ে, এই যে আমি তো একটা ছোটোখাটো মিউজিক, মানে সত্যি করে বলতে আমি খুব ওভারওয়েলড হয়ে যাচ্ছি, ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি এই লেভেলের ভালোবাসা, এই লেভেলের হাম্বলনেস কোনো হিরোর কাছে পাইনি। মানে আমার একটা বন্ধু হিরো ছিল, আমি তাকে নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলো বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। ধিকে ধিকে জলে আগুন, জলের ছেটা নেভে না, খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না। পথ চেয়ে আছি বসে, কবে তুমি আসবে পাশে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন পডকাস্ট ইন্টারভিউ এপিসোড নিয়ে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আজকে আমরা সঙ্গে কাকে পেয়ে গেছি। আমাদের অত্যন্ত সৌভাগ্য, এমন একজন মানুষকে আমরা সঙ্গে পেয়ে গেছি যার 2 বাংলায় সঙ্গীত জগতে অবাধ বিচরণ। মানে যেমন এপার বাংলার মানুষ তোমায় ভালোবাসে, তার থেকেও বোধহয় অনেকটা বেশি ওপার বাংলার মানুষ তোমায় ভালোবাসেন। কেমন আছো দাদা? খুব ভালো আছেন, থ্যাংক ইউ পোষালি এই কষ্টটা করবার জন্য আর কি। না একদম, সারাদিন যতটুকু কষ্ট করে এসেছি তোমাকে এই যে সামনে থেকে দেখতে পেলাম এবং এই যে ফাইনালি আমাদের ইন্টারভিউটা হচ্ছে, সব কষ্টটা চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছিলাম যে তুমি বহরমপুর থেকে বিলং করতে, তো বহরমপুর থেকে মানে আমরা
যেমনটা হয় দেখো, ধরো আমরা শান্তিপুর নদিয়াতে থাকি, লোকজন যখনই এটা শোনে, কলকাতার লোকজন বেসিক্যালি বলেন হ্যাঁ বা কি করে এত দূর থেকে পসিবল হয়, তোমরা কলকাতায় শিফট করে যাও। তো তুমিও একদম বহরমপুরের মতন একটা জায়গার মানুষ, তোমার এই জার্নিটা বলো, মানে কিভাবে এটা পসিবল? এইটা একটা খুব ভালো বলেছো। এখানে কলকাতার আমার বন্ধুরা মজা করে বলতো, কি রে তোদের ওখানে তো টিভিতে 5 মিনিট পরে ছুরি যায়। তো ইট ওয়াজ রিয়েলি টাফ, 200 কিলোমিটার দূরে থেকে এটা স্ট্রাগল করা। এখানে এসে কোপ আপ করতে আমার চাপও হয়েছিল, এবং সত্যি করে বলতে আমি এখনো পুরোপুরি কলকাতার মানুষ হয়ে উঠতে পারিনি। আমি এখনো মফস্বলটাই মনের মধ্যে বাঁচিয়ে রেখেছি। আর সেরকমের জন্য আমি কলকাতায় যে আমার অ্যাসাজ ইন্ডাস্ট্রির 1-2 জনের বাইরে আমার বন্ধু নেই বললেই চলে। আমি মানে সেই মফস্বলের সেই সরলতা, সিম্পলিসিটি এটা আমি পাইনি আর কি। এই যে অ্যাসাজ বন্ধুদের কথা বললে, তাদের নামগুলো কি জানতে পারি আমরা? এখানে আছে অনেক, আমার রাজেশ বলে আমার একটা ভালো বন্ধু আছে, তারা কি মিউজিক্যাল জগতে? ও অ্যাক্টিং করে। তারপরে রাজদীপ আছে, হ্যাঁ। তারপরে ত্রম্ব বলে আমার একটা খুব ভালো বন্ধু কাম অ্যাডভাইজার আছে, ও আমাকে অনেক গাইড করে, হি ইজ আ হিরো। তো এই হাতে গোনা 3-4 জন আমার বন্ধু। আমি তোমার যতগুলো গান শুনেছি, মানে প্রত্যেক কটা চার্টবাস্টার, এবং বৈশাখের বিকেল বেলায় তোমার সেটা তো আছেই। তারপরে আমি এপার বাংলাতে যদি দেখি বাংলাদেশের মেয়ে, বা ওপার বাংলায় যদি আমরা বলি সাকিব ভাইয়ার সিনেমা পাসওয়ার্ডে তুমি কাজ করেছো। আচ্ছা, লাস্ট ইয়ার প্রিয়তমা তো এখনো পর্যন্ত অল টাইম ব্লকবাস্টার, অ্যান্ড তোমার অনেকগুলো গান ছিল। আর যেটা দিয়ে আমরা আজকে অ্যাকচুয়ালি পডকাস্টটা শুরু করলাম সেটা হচ্ছে দুষ্টু কোকিল। দাদা, দুষ্টু কোকিল গানটা যে কি পরিমাণ ভালোবাসা পাচ্ছে মানুষের, তুমি আগে বলে দুষ্টু কোকিল নিয়ে কিছু কথা বলো আমাদের। দুষ্টু কোকিল আমার ইনফ্যাক্ট আজকে খুলেই বলি, এটা একটা অন্য ছবির জন্য আমি প্ল্যান করেছিলাম। তো সামাও ছবিটার প্রডিউসার মানে তার যে চাওয়া পাওয়ার সাথে আমি হয়তো কোপ আপ করতে পারিনি, ওই জন্য ফাইনালি আমি সেই প্রোডাকশনে গানটা দিইনি। আচ্ছা, তো সেই যে না দেওয়ার আমার ডিসিশনটা, সেটা যে এতটা ভালো রেজাল্ট আনবে, কারণ আমার বিশ্বাস ছিল এই গানটা একটা কোনো ভালো জায়গায় গেলে অনেক বেটার রেজাল্ট করবে। এবং যেখানে কিং খান শাকিব খান আছে, সেখানে তার ছবিতে যখন গানটা যাচ্ছে, তো আমি তো আল্লাদে আটখানা হয়েছিলাম। এবং আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো রাইহান রাফিকে, এই ছবির ডিরেক্টর, কারণ এই গানটা এই ছবিতে জাস্ট যাওয়ারই কথা না, মানে কাকতালীয়ভাবে রাইহান রাফির কানে গানটা পৌঁছায়, এবং রায়হান রাফির মতো ফোন করে রীতিমতো থ্রেড দেয়, হে আকাশ, ওইরকম করে ও অ্যাগ্রেসিভ খুব, আকাশ তুমি আমাকে এই গানটা কেন শোনালে না, যদি শুনলে তো এই গানটা আমি নেবো, নাও। এই হচ্ছে এই কাকতালীয় ঘটনাটা একটু জানতে চাই। ঘটনা বলতে এই গানটা রায়হান রাফির সামহাও শুনি, মানে আমাদের গানটা প্রোডাকশন হয়েছিল। তো রায়হান রাফি কণা মেড ইন হিয়ার, কণা রায়হান রাফিকে শোনায় গানটা, এবং রায়হান রাফি পাগল হয়ে যায় গানটা শুনে, এবং পুরো এন্টায়ার টিম ডিসিশন নেই যা এই গানটাই যাবে হচ্ছে তুফানে। তো ওয়েট করেছিলাম কবে আসবে, তো অনেকদিন ধরে আসছিল না। গানটা আসার পর তো এতটা ভালোবাসা পেয়েছে, রিয়েলি আই এম থ্যাঙ্কফুল টু ইউ। এইটাতে আমি বাংলাদেশের অডিয়েন্স তো ডেফিনেটলি স্পেশালি থ্যাঙ্কস জানাবো। এবং তার সাথে সাথে দেখছি এখানে বড় বড় সেলিব্রিটিরা গানটাতে রিল বানাচ্ছে, তো রিয়েলি একটা গান হিট হলে ভালোই লাগে অ্যাজ এ ক্রিয়েটার। দাদা, আমি যতগুলো তোমার গান শুনলাম, ম্যাক্সিমাম গানগুলো হচ্ছে আমরা যেগুলোকে বলি মাস সং। মানে তোমার গান শুনে তুমি বিশ্বাস করবে না, আমাদের এই যে সঙ্গে আমাদের যে ভাই এসেছে, আমরা শান্তিপুর থেকে রওনা দিয়ে এখনো পর্যন্ত গাড়িতে শুধু তোমার গানই বেজেছে। এবং যখন ধরো কোনো একটা ফোন ঢুকে যাচ্ছে, ফোনে পিঙ্কু এই কথাটা বলছে, আকাশদের গানগুলো বাজাও তো, ভালো লাগছে শুনতে। এই যে মাসকে একটা কানেক্ট করা, এই ব্যাপার, এই ধরনের গান তুমি ক্রিয়েট করবে, স্পেশালি কি কি ভাবো এই গানগুলো ক্রিয়েট করার জন্য? আমার মনে হয় যে এটাতে ভাবনার কিছু নেই, এটা হচ্ছে মানে এটা আমার একটা কথা যে ইউর ক্রিয়েশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ইউর ওন পার্সোনালিটি। একটু বড় বড় করে বললাম, মানে হচ্ছে একজন শিল্পী বা একটা ক্রিয়েটিভ পার্সনের কাছে সে যে ধরনের জীবনযাপন করে, তার লাইফস্টাইল বা তার থট প্রসেসিং, মানে তার সেটাই, সে যদি একজন কমপ্লেক্স, তার মনে যদি জিলিপির প্যাচ থাকে, তাহলে তার কাজও জিলিপির মতোই বেরোবে। আচ্ছা, সে যদি সরল সাদাসিধা হয়, তাহলে এরকম সরল সাদাসিধা কাজই বেরোবে। তো এটা বলে আমার বিশ্বাস। তো আমার মনে হয় যে আমার যে লাইফস্টাইল, আমি ফ্রম বহরমপুর টু কলকাতা টু ঢাকা, যেটাই হয়েছে, যত বা দেশ বিদেশে যেখানে গেছি, মানে আমার এখনো মনে হয় যে আমার ওয়াইফ আমাকে খুব এটা নিয়ে কমপ্লেন করে যে তুমি চেঞ্জ হলে না। মানে এখনো আমি যার সাথে মানে ভালোবাসা হয়, মানে কাছের মনে হয়, তাকে আমি সব কিছু উজাড় করে বলে দিই, মানে খুলি কিতাব হয়ে যায়। তার জন্য মাঝে মাঝে বিপদে পড়তে হয়। তো মেন পয়েন্টটা হচ্ছে যে
এই যে মাসকে কানেক্ট করার একটা মানে আমার মনে হয় যে আমার মানে আমি মাসদেরকে ভালোবাসি, মানে আমিও তাদের মতো, আমি তাদের থেকে উপরে উঠে যাইনি, ওর জন্য হয়তো তাদের মধ্যে আছি এবং এরকমই থাকতে চাই। আচ্ছা, এই পডকাস্টটার মধ্যেই তুমি এতদিন যা যা ক্রিয়েট করেছো, যা যা তোমার ক্রিয়েশন, তোমার সবচেয়ে ফেভারিট গানের দুটো লাইন আমরা শুনবো একটু? এখনই যেটা মনে পড়ছে, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্বে জীবনে শুধু তুই আমার সম্মান, যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্বে জীবনে। দর্শক তোমরাই আমার সম্বল। তুমি না পুরো একদম আমাদের ছোটবেলাটাকে ফিল করালে। মানে এই গানটা যখন স্কুলে পড়তাম তখন আমার মনে আছে সঙ্গীত বাংলা, খেতে বসার আগে একটু সঙ্গীত বাংলা, স্কুল থেকে এসে একটু সঙ্গীত বাংলা, ঠিক ওই ফিলটা পেলাম। আর আমি তো তোমার ক্রিয়েশনের মধ্যে প্রচন্ড ফেভারিট বাংলাদেশের মেয়ে, শোনাবে একটু দাদা? হ্যাঁ হ্যাঁ, ওই গানটা হচ্ছে, ওই গানটা দিয়ে আমার গানের গাড়ি গড়াতে শুরু করেছে আর কি। টু অল দা বিউটিফুল বাংলাদেশি মেয়ে, তোমাদের জন্য। ওরে বাংলা দোসর মেরে তুই এইলা দুইলা যাস, একবার যে কইরা তাকাস লাগে জাকাস, পদ্মা নদীর নিষ্কায়া রুখানে তোর ঝকঝকে বানাস। ও লালা হো, ও লালা হো, ও লালা হো, হো হো হো। অসাধারণ অসাধারণ। আমি জানি দর্শকরা যারা ওপারে বসে আমাদের ভিডিওটা এখন দেখছেন, আপনাদের প্রত্যেকের হাতে অলরেডি হাততালি এবং তালে তালে তালটা হচ্ছে, কেননা আকাশদার ম্যাজিক এটা, মানে যেটাই ক্রিয়েট করে আম জনতাকে নাচাতে পারে এই মানুষটা, যেটা আমাদের এপার বাংলায় এই ধরনের গানকে আমরা খুব মিস করি দাদা। এখান থেকে আসি, এপার বাংলায় এখন যে ধরনের ছবি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আরবান অডিয়েন্সের জন্য ছবি বেশি তৈরি হচ্ছে, কোথাও গিয়ে সিঙ্গেল স্ক্রিন কমে যাচ্ছে, গ্রামের দর্শক আর ছবি দেখতে পারছে না। তো এই যে সিচুয়েশনটা এখন এপার বাংলায়, এটা নিয়ে তুমি কি বলবে? এটা খুব ভালো একটা প্রশ্ন তুমি জিজ্ঞেস করলে। দেখো, যে কোনো এই যে তুমি বললে না যে আকাশদার গান যে মাস কানেক্ট করছে, আমি যখন একটা গান বানাই, বিশেষ করে সামনে কে আছে, সে লোরেটোর কোনো একটা স্টুডেন্ট নাকি আমার পাড়ার হরিমতি হাই স্কুলের কোনো একটা স্টুডেন্ট, আমি সেটা ভাবি না। আমার কাছে মানে সব এক। কিন্তু এই যে সিনেমার ক্ষেত্রে কিছু মানুষ বা তারা জানি না ভাবছে যে গ্রামের অডিয়েন্স বা শহরের অডিয়েন্স আলাদা। না, হিউম্যান ইমোশন বিগত 5000 বছরে চেঞ্জ হয়নি, চেঞ্জ হবেও না। একটা সময় সিনেমাও তো ধন্যী মেয়ে, এটা কি গ্রামের ছবি বলবে না শহরের ছবি? না না, ম্যাগাজিন গ্রামের ছবি না শহরের ছবি? রিসেন্টলি অনেক দেশে ভূতের ভবিষ্যৎ বানিয়ে এগিয়ে দিয়েছে, সেটা গ্রামের ছবি, সকলের জন্য ছবি। এই ভাবনাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে ওয়াই গ্রামের ছবি শহরের ছবি। সবাই অডিয়েন্স, তুমি যদি অডিয়েন্সকে ইমোট করতে পারো, একটা ভালো গল্প বলতে পারো, প্রেজেন্ট করতে পারো, আমার মনে হয় এটা হচ্ছে যারা বানাচ্ছে তারা ইনকেপেবল, সরি টু সে, তারা ইনকেপেবল। আজকে বাংলাদেশের কন্টেন্ট দেখে কেন আজকে বাংলাদেশ রাজত্ব করছে সিনেমা ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রি। আমার বাড়িতে র্যান্ডাম বাংলাদেশের নাটক দেখে, কারণ ওদের নাটকের এত ভালো ভালো কন্টেন্ট, একটা 1 ঘন্টার নাটকে যে কত ইমোট করে দেয়। আমি যেমন ব্যাচেলার পয়েন্ট বলে বাংলাদেশের সিরিজ হয়, আমি ম্যাড অফ ইট। আমি রেখে দেখতাম ওখানকার এপিসোড, মানে যে ওখানে যে হাবু ভাই আছে চাষি, সে আমার খুব ক্লোজ বাডি। তো আমি ওভারওয়েভ, আমি ওয়েট করছি ব্যাচেলার পয়েন্ট 5 আসবে। আমার মনে হয় সেটাই, যে তুমি যত সিম্পলভাবে একটা ভালো জিনিস প্রেজেন্ট করতে পারছো। ওই যে বললাম যে তুমি যদি জিলিপির মেন্টালিটি হও, তাহলে জিলিপি প্রডিউস করবে। যদি তাহলে সাদা মন হয়, তাহলে তুমি চালগাম প্রডিউস। হ্যাঁ, দ্যাটস ইট। আমরা কিছুদিন আগে তোমার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখলাম বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানের সঙ্গে, এবং তুমি শাকিব ভাইয়ার সঙ্গে এটা নিয়ে তোমার কততম প্রজেক্ট হলো? মেবি ওটা আমি গুনি না, গোনাটা ঠিকও নাই, বাট হবে। আমি 2011 থেকে বসের সাথে কাজ করছি, এবং আমি সেদিন যে শার্টটা পরেছিলাম এই শার্টটাই পরেছিলাম। আমি বলতে যাচ্ছি, তারপর থেকে কাছি না, আমাকে হাক করেছিলেন গুরুদেব। তো আমি তারপর থেকে এটা সত্যি কাচিনি, আমি পারফিউম লাগালাম, এবং ওই জন্য আজকেও এই শার্টটাই পরেছি। বসের সাথে আমার কাজের 2011 থেকে প্রথম ছবি হচ্ছে মেন্টাল। আমার মতো কে আছে বলে বাজবে তোমায় এত ভালো গানটা আসার পরে বুঝলাম যে উনি কি
যে কত বড় সুপারস্টার, গানটা সুপার ডুপার, এখনো অনেকে আমাকে এই গানটা গাইতে বলে বা গানটা, আর তারপর থেকে চলতে থাকে। তারপর থেকে উনি আমাকে মনে হয় কোন ছবিটা মনেও রাখতে পারি না, তো বীরের সময় আমাকে মনে হয় ডাইরেক্ট ফোন করেছিলেন, আকাশ একটা রোমান্টিক গান করতে হবে, তুমি আমার জীবন এটা নিয়ে। আমি বসার মতো কথা বলার চেষ্টা করি। আর পাসওয়ার্ডের সময় ঈদ মোবারক গানটা নক করেছিলেন, এবং রাজকুমারের সময় বসের ফোনটা আমার কাছে খুব মেমোরেবল। উনি প্রিয়তমার হওয়ার মানে প্ল্যানিং হওয়ার মানে 1 মাস বা 1.5 মাস আগে আমাকে ফোন করলেন যে আকাশ, আমি একটা খুব ভালো ছবি ঘুরতে যাচ্ছে, অনেক বড় বাজেটের, সেটা হচ্ছে প্রিয়তমা, এটা কুরবানি ঈদে আসছে। এর আগে তো তুমি আসসালামু আলাইকুম এটা একটা রোজা ঈদের গান, এবার একটা কোরবানি ঈদের গান করতে হবে ফাটাফাটি। বস বলেছে, দায়িত্ব নিয়েছে, আমি 2 দিনের মধ্যে তাকে টিউন শোনাই, উনি টিউন শুনে বলে ফাটাফাটি হয়ে গেল গান। ওই গানটা আমার প্রিয়তমা গানটা কোনো প্ল্যানিংই হয়নি, মানে প্রিয়তমাতে যাবে ঠিক ছবি রোমান্টিক গান একটা লাগবে, যে ডিরেক্টর ইমেল আমাকে লিরিক্স পাঠাতে থাকে, দাদা এটা কি হবে। আমি তারপরে মালয়েশিয়াতে চলে গেলাম, আমার শো ছিল, মালয়েশিয়া থেকে এসেছি, সেদিন সকালবেলায় বসের ফোন, আকাশ কুরবানি ঈদের গানটা তো ফাটাফাটি হলো, রোমান্টিক গানটা কি হবে, অতবার বুঝাবো বল, কতবার জানাবো বল, এরকম একটা কলিজায় লাগা গান করো। এবার না ওই যে কথাটা, মানে একটা মেগাস্টার আমাকে বলছে আমারই একটা গানের রেফারেন্স দিয়ে যে আকাশ এরকমই একটা গান করো, এটা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করেছিল। এবং মালয়েশিয়া থেকে আমার খুব ভালো স্মৃতি নিয়ে আমি এসেছিলাম, মুড ভালো ছিল। আমি ইমিডিয়েটলি গিটার নিয়ে বসি এবং যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা হয়। আমি বসকে পাঠাই, বস বলে ডান, প্রিয়তমা রোমান্টিক গান পেয়ে যাচ্ছি আমরা। এই তুফান তো মনে হচ্ছে প্রিয়তমার রেকর্ড ব্রেক করে দেবে, কিন্তু আমরা না একটু প্রিয়তমাটা শুনবো দাদা। আচ্ছা, চিরদিন পাশে থেকো, সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে অবদারে মায়া দিও ছড়িয়ে, তুমি 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 শুধু তোমারই উপমা, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। এবং কোনালি এত সুন্দর করে গেয়েছিলেন, ভীষণ সুন্দর। আমি এখান থেকে আসতে চাই তোমার কাছে পরবর্তী প্রশ্নে। এই যে তুমি বাংলাদেশে কাজ করা শুরু করলে এবং বাংলাদেশের সঙ্গীত শিল্পীদের সঙ্গে তোমার যোগাযোগ হওয়া শুরু হলো, এই রিলেশনশিপটা, এই বন্ডিংটা কেমন? এটা আমি বলবো আমি ব্লেসড, এটা ব্লেসড কারণ হচ্ছে এই যে তুমি যেটা বললে যে এখানে গ্রাম শহর, আরবান অডিয়েন্স, রুরাল অডিয়েন্স, অনেক কিছু ব্যাপার আছে। এখানে বাংলা গানকে এখনো পার্টি বলো বা কোনো অনুষ্ঠানে বলে বাংলা গান চালাতে হবে, এটা এখনো কোনটা হয়। কিন্তু বাংলাদেশ এমন একটা প্লেস, সেখানে বাংলা গানটাকে এখনো পূজার চোখে, প্রার্থনার চোখে, ইবাদতের চোখে দেখা হয়। বাংলা কালচার, বাংলা গান, কেননা বাংলার বিদেশে থাকছে বাংলাদেশিগুলো ভালো ইউএস অ্যাকসেন্টে কথা বলে, কিন্তু বাড়িতে তাদের বাঙালি কালচার, বাংলা কালচারটা রয়েছে। তো এটা আমি রিয়েলি ঈশ্বরের কাছে অত্যন্ত থ্যাঙ্কফুল যে উনি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। এবং এই সুযোগটা আমার প্রথম আসে হচ্ছে অনন্ত জলিলের ছবিটার নাম ভুলে যায় এখন, ছবির নামগুলো মনে হয় মোস্ট ওয়েলকাম ছিল ছবিটার, মোস্ট ওয়েলকাম। ওই ছবিতে অনন্য মামুন যে বসকে নিয়ে দরদ ছবি, তাই সেই ডিরেক্টর, সে প্রথম আমাকে এই ব্রেকটাতে বাংলাদেশে প্রথম আমার ঢালিউডে গান দিয়েছে অনন্ত জলিলের সাথে। এরই মাঝে দরদ নিয়ে জানতে চাই, দরদ তোমার গান আছে কি? আমি দরদে করি এক করো না। আচ্ছা, এর পরবর্তী সাকিব ভাইয়ার প্রজেক্টের গানের কথা হয়ে গেছে কি? আমি এলে জানতে পারবে, তাই বলি। আচ্ছা, মানে কিছু কথা তো সামান্য হয়েছে, আমি কখনো বলি না, বাট কজ there is many asleep in the cup and the lip, একদম একদম never know। হ্যাঁ একদম, এলে জানতে পারবে, তাই বলি। আচ্ছা, তুমি এতদিন এত বাংলাদেশের আর্টিস্টদের সঙ্গে কাজ করলে, তোমার ফেভারিট আর্টিস্টকে, মানে আমি যদি ফিমেল ভোকাল বলি, আমি জানি এটা একটু তোমার জন্য টাফ হবে অ্যান্সার করা, বাট তুমি ডিপ্লোম্যাটিক অ্যান্সারও দিতে পারো। না, আমি ডিপ্লোম্যাটিক অ্যান্সার একদমই দেবো না, কারণ হচ্ছে
বিং অ্যান আর্টিস্ট আমি শুধু সত্যি কথাটা বলি, কণা খুব ভালো সিঙ্গার, কণার সমস্ত জনারে গান করতে পারে এবং কণার কাছে আমি অত্যন্ত থ্যাঙ্কফুল, কারণ কণার সাথে আমার যে অডিও অ্যালবামের যে কাজ সেটা কণাই আমাকে প্রথম সুযোগ দিয়েছিল। কণা রেশমি চুরি বলে আমি একটা গান করেছিলাম, দ্যাট ওয়াজ ব্লকবাস্টার। কিনে দে তুই রেশমি চুরি, নইলে করবো তোর সাথে আড়ি। আর কোনার সব ধরনের গান গাইতে পারে এবং রিসেন্টলি কোনালের সাথে কাজ করে কোনালের যে রাজকুমার গানটা কোনাল অনবদ্য গেছে, মানে আমি অন ক্যামেরা বলছি, কোনাল আমি গ্রুপেও বলেছিলাম কোনাল তুমি ফাটিয়ে দিয়েছো গানটা। তো কোনাল মানে অনেক সুরেলা সিঙ্গার হচ্ছে দিনের দিনে, তার একটা কারণও হতে পারে, কারণ প্রিয়তমা গানটাতে এতটা সাকসেস পেয়েছে, কোনালের ভয়েসটা অ্যাডমায়ার্ড হয়েছে। এবং তুমি হয়তো জানো না, কোনাল আমারই করে দেওয়া গানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তুমি আমার জীবন বলে একটা গানের জন্য। ছবিটার নাম মনে হয়েছিল বিল, আচ্ছা বসের ছবি। তো এখানে কোনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, ওটা আমি কম্পোজ করেছিলাম। ওটা আমের ইমতিয়াজ বুলবুল, ওখানে একজন লেজেন্ডারি কিংবদন্তি গীতিকার সুরকার, উনি মারা গেছেন, তো ওনার একটা হুক লাইন নিয়ে গানটা হয়েছিল, বাট গানটা বাকিটা আমি কম্পোজ করেছিলাম। তো এই তারা সবাই ভালো, অনেকেই ওখানে ভালো, মানে আমার বাংলাদেশের মেয়ে সিঙ্গারদের প্রচন্ড ভালো লাগে, কারণ হচ্ছে ওরা খুব ফ্ললেস, মানে কোনো মানে কি বলবো, মানে ধরো তারা লার্নেড, মানে তো শিখেছে, ক্লাসিক্যাল মিউজিক শিখেছে বা হোয়াট এভার, বাট তারা সেটা জাহির করার চেষ্টা করেন, মানে একটা গানের জন্য যতটা ডিমান্ড করে সেটাই দেয়। আর প্লাস হচ্ছে ওদের ভয়েসগুলো খুব সোলফুল, মানে কোনো আর্টিফিশিয়াল আমাকে এনে মানে জাস্ট আমি ওকে অন্যভাবে না নেয় আমাকে। এখানে কোনো ফিমেল সিঙ্গার স্পেশালি রিয়েলিটি শো থেকে আসলেই তাদেরকে হয় শ্রেয়া ঘোষালের মতো গাইতে হবে, আর ছেলেরা এলে তো এখন অরিজিৎ সিং ওয়ান অ্যান্ড অনলি তার মতোই গাইতে হবে, বাট ওখানে ডিফারেন্ট, এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্টাইল, এবং তারা কিন্তু কাউকে কপি করা বা কাউকে ইমিটেট করার চেষ্টা করেন। এখানেই ওদের স্বকীয়তা বা স্বতন্ত্র বা তাদের সোলফুলনেস এটা বেড়েছে, এটা আমার অ্যাজ অ্যান আর্টিস্ট মনে হয়। আচ্ছা, যখন কোনো একজন সুপারস্টার তোমার ক্রিয়েট করা গানে তিনি লিপসিঙ্ক করবেন, ধরো আমি এপার বাংলায় তুমি জিদ্দার ছবিতে কাজ করেছো, হ্যাঁ একটা গান করেছো, অঙ্কুশদার সাথে কাজ করেছো, আর সাকিব ভাইয়ার সঙ্গে তো করেইছো। তো যখন স্পেশালি সুপারস্টারদের জন্য গান লেখো বা গান কম্পোজ করো, কোন কোন দিকগুলো মাথায় রাখো? দেখো, এটা সত্যি কথা বলতে আমি একদম এটা নিয়ে মানে ভাবি না। আচ্ছা, মানে কে লিপসিং করছেন বা কে আছে, আমি প্রত্যেকটা কাজকে আজকে যদি মানে সে একজন মেগাস্টার একটা গানেও আমি যে এফোর্টটা দেবো অ্যাজ এ ক্রিয়েটার, আমি কিন্তু একটা আপকামিং হিরো, কারণ আমি জানি না তুমি জানো কি না, সেটা হচ্ছে আমার প্রথম বাংলাতে মানে আমার কাজ প্রথম রেকগনাইজড হয়, আমি রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে একটা বেস্ট আপকামিং মিউজিক একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা তোর নাম বলে একটা ছবি। সে তোর নামের হিরো কিন্তু কে বা কেউ জানতো না, কিন্তু দ্যাট ওয়াজ আ মিউজিক্যাল ব্লকবাস্টার। এবং আজও তোর নামে যে গানগুলো, যেমন ও বন্ধুরে বলে একটা গান আছে, অত্যন্ত টাচি একটা গান, লিখে রেখেছি সব বইয়ের পাতা তোর নাম, তখন কেউ জানতো না, কিন্তু আমার কাছে তারপরে আমি অঙ্কুশের গান করেছি, অঙ্কুশ তখন একটা মোটামুটি এস্টাবলিশ ছিল, তখন আমার সেম এফোর্টটা আমি দিতাম। আর আমি কাউকে ছোট বা বড় করা না, এটা আমি আমার এফোর্টটা বলছি, আমি সেম হার্ডওয়ার্ক সেম এফোর্ট দিই, যে যত বড় হিরো তার সাথে কাজ করে বা যত আপকামিং হিরো তার সাথে কাজ করে, বা কোনো একটা প্রজেক্টে আমি হয়তো যত টাকা পেলাম বা কোনটাতে কম পেলাম সেটা আমার কাছে ম্যাটার করে না। ইফ আই সাইন আ ওয়ার্ক, তাহলে আমি পুরোটাতে আমি পুরোটা দিয়ে দেবো সেখানে। আমি এটা ফিল করতে পেরেছি, বাংলাদেশের মানুষ তোমায় বড্ড ভালোবাসেন, বড্ড। এপার বাংলায় থেকে ওপার বাংলার সঙ্গে এই কানেকশনটা তৈরি হলো কিভাবে তোমার? এই জার্নিটা একটু বলো। এটা ওই যে অনন্য মামুনের হাত ধরে, আর আমার মনে হয় যে ওরা যে সরলতা বা সিম্পলিসিটি খোঁজে একটা গানের মধ্যে বা একটা ক্রিয়েশনের মধ্যে, সেটা হয়তো মানে আমিও তাদেরকে ডেলিভার করতে পেরেছি, তো সেটাই দ্যাট মে বি এ রিজন। তবে এখানেও হয়তো আমি কাজ, যে তুমি বললেন একটা আরবান অডিয়েন্স, এই ক্লাসিফিকেশনে যখন থেকে হতে শুরু করেছে তখন থেকে আমিও পিছিয়ে এসেছি, মানে আই নেভার অ্যাপ্রোচ টু এনিওয়ান যে আমার, কারণ আমি দেখছি করে হচ্ছে না, তো ভালো গান তুমি বলো না, আজকে বাংলাদেশের গানগুলো এখানে রিল হচ্ছে, গান কেন হচ্ছে না? মানে এই একটা কারণ, প্রথমেই তুমি বলে দিয়েছে যে যারা সেগ্রিগেট করতে লেগেছে, এটা এই অডিয়েন্স এরকম, এই অডিয়েন্স, তোমাকে কে অধিকার দিয়েছে এটা ভাবার কোন অডিয়েন্সকে কে কোনটা অ্যাকসেপ্ট করবে? ইউ আর নট দ্য জাজ। তোমার কাজ হচ্ছে
তুমি তোমার 100% দিয়ে একটা বানিয়ে দেখো না কে কোনটা নিচ্ছে। তো এটাই রিজন। আর বাংলাদেশের মানুষ হচ্ছে ওই যে বললাম, বাংলা কালচার, বাংলা সংস্কৃতি, বাংলা গান, বাংলা মিউজিক যদি বাঁচিয়ে রেখেছে তারা হচ্ছে বাংলাদেশের 18 কোটি বাংলাদেশের, এবং দেশের বাইরে আরো যে 10 কোটি মানুষ আছে তারা, মানে টোটাল 28-30 কোটি মানুষ, এরা বাঙালি কালচারটাকে বাঁচিয়ে রাখে, বাংলাটাকে বাঁচিয়ে রেখেছে। এবং বিদেশে কিন্তু বাঙালি বলতে তুমি পশ্চিমবঙ্গের বাঙালিতে বলছো, বাঙালি মিন বাংলাদেশ, এই আর কি। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি তুফানের টিকিট বুকিং হওয়া শুরু হয়েছে, কি হিউজ রেসপন্স, অ্যাডভান্স বুকিং এ ভাবা যায় না। এখান থেকে আমি আসি দাদা, এই যে আমাদের পশ্চিম বাংলায় তুমি এখন সিনারিওটা দেখতে পাচ্ছ তো, বাংলা ছবির সিনারিও, তোমার কি মনে হচ্ছে পশ্চিম বাংলায় কেমন ওয়ার্ক করবে তুফান? খুবই ভালো কাজ, খুবই ওয়ার্ক করবে, কারণ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস মানে ভুলভাল কাজে মাথা ওরা লাগায় না আমার মনে হয়, ওনারাও বুঝতে পেরেছে। এবং আমি জানি তুফানটা হিন্দিতে ডাবিং হবে, প্যান ইন্ডিয়া রিলিজ হবে, এবং বলেই ফেলি ওই হিন্দি গানের যে নদীর বুকে চর, এটা আমি গাওয়ার সুযোগ পেয়েছি ওই পার্টটা। তো ফিঙ্গার্স ক্রস এখানেও যেন একটা ব্লকবাস্টার হয়। এবং আমি তুফান ছবিটা খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাচ্ছি, গিয়ে ওখানে দেখবো, ওখানকার আমার ভাই ব্রাদারদের সাথে বসে দেখি ওখানকার হলে। আচ্ছা, এই যে সঙ্গীত জগতে তোমার ইন্সপিরেশন কে? ইন্সপিরেশন কি বলবো, মনের মধ্যে একটা দুষ্টু কোকিল আছে, সেইটাই ইন্সপিরেশন আর কি। সিট থাকতে দেয় না, অস্থির করে মারে। চাকরি ছেড়ে দিয়েছি, ঘর বাড়ি ছেড়ে বহরমপুর থেকে মা বাবাকে ছেড়ে এখানে এসে থাকছি। তো এই আর্টিস্টদেরই একটা নিরন্তর একটা তাড়া, নিরন্তর একটা কোনো অপ্রাপ্তি, সেটাই ইন্সপিরেশন। আলাদা করে আর কি হবে। আর যদি থ্যাঙ্কস জানাতে চাই সেটা হচ্ছে আমার মাকে, কারণ মা খুব ছোটোবেলায় আমাকে হারমোনিয়াম গান মনে মনে রেওয়াজ করাতে বসাচ্ছেন। মা বুঝতে পেরেছিলেন যে আমি গান টান হবে আমার দ্বারা, তো মাকে থ্যাঙ্ক গান উপরওয়ালাকে ইন্সপিরেশন এরকম একটা গেজেট দিয়ে ফিট করে দিয়েছেন। এবার চলো, এবং প্রচন্ড ভালোভাবে চলছে। দর্শক বলবে, দর্শক শ্রোতা বলবে, ধরো বড় পর্দার জন্য একটা গান তুমি তৈরি করছো, একটা গান তৈরি করলে সেটাই গ্র্যান্টেড হয়ে গেল, এমন তো নাই হতে পারে। তো একটা গানের পেছনে তো হিস্ট্রিটা অনেকটা থাকে। মানে ধরো আমি যদি তোমাকে দুষ্টু কোকিলের কথাই বলি, বা ধরো আমি যদি তোমাকে কোরবানি গানের কথা বলি, তো কতগুলো আলটিমেটলি রাফ হয়, তারপরে একটা গিয়ে গান তৈরি হয়। এই ব্যাপারটা কিন্তু পুরো আমাকে মনে হচ্ছে আজকে দমিয়ে সববার আমি কিন্তু বলতে লাগলে আমি মানে ডিপ্লোমেসির ইন্টারভিউটার পরে প্রচুর মার খাবো, এটা বুঝতে পারছি। তুমি আমার পিটিও না কিন্তু। দেখো, আমি এখানেই বলছি, এখানেই আমার বাংলাদেশের সাথে কাজ করতে ভালো লাগে। কেন জানো? বাংলাদেশকে আমি যেটা করে দিই, আকাশ যেটা করে দেবে সেটাই ফাইনাল। সেই জন্য এই যে বিলিভ, এই যে ওদের একটা ট্রাস্ট আমার উপরে, সেটার জন্য আমি মানে রাত দিন এক করে কাজ করি। কিন্তু অন দ্য কন্ট্রারি, এখানে গান করতে, এখানে আমি মানে বিশ্বাস করে ভয় হয়। এখানে যদি আমাকে গানের জন্য বলে, আমি একটু বাইপাস করে যাই, মানে আমি করি না। কারণ এখানকার মানে কিছু মানে এত কমপ্লেক্স গান, এত তাদের মানে আমি ওপেনলি বলছি, আমার লজ্জা কিছু বিয়েতে মানে এগুলো ফেস করেছে। মানে একটা গানের পেছনে ধরো প্রচুর খাটানো, মানে তারা কনফিউজড, ওই জন্য আমি কনফিউশন থেকে দূরে থাকি। তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল বলি, তুমি যখন জিজ্ঞাসা করলে কোরবানি না, এই যে সুরমা লাগারে আতর লাগারে গানটা, এটা কিন্তু জিদ্দা রিজেক্ট করে দিয়েছিল গানটা, একদম ইট ওয়াজ রিজেক্টেড বাই জিদ্দা। আমি অন ক্যামেরায় বলছি। আমাদের এসকে মুভিজের যে মালিক অশোক স্যার, আমি তাকে করজোরে নমস্কার করি তাকে, উনি ফোর্সফুলি গানটা বলে যে ঈদের গান যদি যাই, এই গানটাই যাবে, আকাশ যেটা পড়েছে, নাহলে আমি ঈদের গান করবো না। এবং দ্যাট থিং হ্যাপেন ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে ফোনে বলেন। তার রেজাল্ট হচ্ছে সুরমা লাগারে আতর লাগারে, আজকে এটা অমর গান, হ্যাঁ, ব্লকবাস্টার। তো আমার মনে হয় যে কাজটা পারে, তুমি যদি তাকে সাইন করো, তাকে পুরোপুরি ট্রাস্ট করো, তার উপরে পুরো ফুল ফেথ দিয়ে দাও, কি হবে? একটা সিনেমার একটা গান হচ্ছে একটা খুব ছোট্ট পার্ট। একটা সিনেমার একটা গানের জন্য সিনেমা ফ্লপ হতে পারে না, বাট একটা গানের জন্য একটা সিনেমা সুপারহিট হয়ে যেতে পারে। তাহলে তুমি একটা গানের রিস্ক নিতে পারবে না যখন সিনেমা বানাচ্ছ। তো আমার উপরে যারা এই বিলিভটা রাখে, যে ফেথটা রাখে, যে ভাবে যেন আকাশ করতে পারবে, তাদের কাছে আমি জান নিয়ে দেবো। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনাই করি, একটা কাজের সময় যে মানুষটা আমার ফেথ রেখেছে, তার জন্য আমি 10 গুণ রিটার্ন দিতে পারি তার ফেথ। দ্যাট ইজ মাই মোট। কি বড় বড় কথা বলে, কি সুন্দর লাগছে তোমার কথাগুলো শুনতে। আসলে আজকে দাদার সঙ্গে আমাদের ফার্স্ট টাইম দেখা হলো, এবং এমন একজন মানুষকে আজকে সঙ্গে পেয়েছি, কত কিছু জানতে পারা যায়, শিখতে পারা যায়। দাদা, কুরবানি ঈদ চলছে, ঈদের মরশুম, একটু কুরবানি গানটা শোনাবে আমাদের? আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি,
তোমার ছায়াতে, তোমার দয়াতে, তোমার ছায়াতে, তোমার দয়াতে শেষ হয়ে যাক সব পরেশানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহরবানি, কবুল করো আমার কুরবানি, কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার কুরবানি। একদম শেষের দিকে চলে এসেছি, আর বেশিক্ষণ তোমায় জ্বালাবো না। দর্শক বন্ধুরা বলে রাখি, দাদা অলরেডি একটি গানের শ্যুট করছিলেন, আমরা শ্যুটের মাঝখানে চলে এসেছি, এবং শ্যুটের পরে দাদা এত পরিশ্রম করার পরেও আমাদেরকে বসে ইন্টারভিউটা দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। তুমি মেগাস্টার শাকিব খানের উদ্দেশ্যে কিছু কথা বলো। বস, আবার কবে দেখা হবে আপনার সাথে? আমি একটা কথাই বলতে চাই যে আমার জীবনে দ্যাট ওয়াজ 6th এপ্রিল। 6th এপ্রিল আমার জীবনে একটা খুব ইম্পর্টেন্ট একটা দিন ছিল, যেদিন তুফানের দুষ্ট কোকিল গানের শুটিং হচ্ছিল। আমি নিশ্চয়ই ছবিটা ড্রেস করে, তো আমি শুটিং সেটে হচ্ছে, এটা কলকাতাতেই হয়েছিল আমাদের সৌভূমিতে। তো রায়ান রাফি বলে, আকাশ তুমি ফ্লোরে আসবে আমরা শুটিংয়ে? আমি ঠিক আছে যাবো। দিয়ে গিয়ে আমি বসকে না বসানো হয়েছে, আকাশ তুমি আসছো? হ্যাঁ। তো এই ফ্লোরে যাবার পর থেকে হি ইজ আ মেগা স্টার, হি ইজ আ বিগ স্টার। মানে ওনার উপরে 50 কোটি বাঙালি মানে হাহাকার করছে তার একটা ছোঁয়া পাওয়ার জন্য। সেই মানুষটার সাথে যখন আমি ভ্যানে ঢুকলাম, তখন উনি আমার টেক কেয়ার, মানে আমাকে প্রথম কথা হচ্ছে, আকাশ ভালো আছো? হাক করলেন, এবং কি খাবে? আমি বললাম, দাদা আজকে কিছু খাবো না, আজকে তো হনুমান জয়ন্তী, আমি বাইরে কিছু খাবো না, তো কফি তো খাবে। একটা মেগাস্টার হয়ে এই যে আমি তো একটা ছোটোখাটো মিউজিক, মানে সত্যি করে বলতে আমি খুব ওভারওয়েলড হয়ে যাচ্ছি, ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি এই লেভেলের ভালোবাসা এখানে অনেক কাজ করেছি, এই লেভেলের হাম্বলনেস কোনো হিরোর কাছে পাইনি। মানে আমার একটা বন্ধু হিরো ছিল, আমি তাকেও আমি বলে হিট গান নিয়েছে, সেও গান হিট হওয়ার পরে অনেক হয়তো আমাকে মুড়ে গেছে। কিন্তু শাকিব খান দাদা, তোমার কাছে ওই দিনটা আমার জন্য যে কতটা ইম্পর্টেন্ট, আমি এত ভালোবাসা পেয়েছি। যখন আমি চলে আসছি, যে দাদা আমি আসছি, অনেকটা তো সময় কাটলো, আকাশ চলে যাবে? মানে হ্যাঁ দাদা বলে আমাকে যেটা হাক করলো না, এই জামাটা আমি কাচিনের কাচবো না, এটা তো এই শার্টটা পরেছিলাম। তো বস, আপনি যেটা করছেন, ইউ আর নট অ্যান অ্যাক্টার এনিমোর, ইউ আর আ স্কুল অফ অ্যাক্টিং, ইউ আর অ্যান ইনস্টিটিউশন নাও। মানে দুষ্ট কোকিল আমি তুফান দেখিনি, দুষ্ট কোকিল যে লুকটা দিয়েছে যখন ছেলেটা এলো, ওই যে ওই লুকটা আমি যে কতবার রিপিট করে দেখেছি, হাউ ইজ ইট পসিবল, মানে এটা হলিউড। আমি তাকে মেসেজও করেছি। তো চালিয়ে যান, আর মনে রাখবেন ছোট ভাইদের, যে কোনো সময় যেখানে মনে হবে যে আকাশকে আপনার কাজে লাগবে, দাদা একটা মেসেজ, একটা ফোন কল। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি আপনারা এই পডকাস্ট এপিসোডটি অনেক অনেক এনজয় করেছেন, আর বাংলাদেশবাসী সহ আমি দাদার পরবর্তী গান শোনার জন্যে হাকুপাকু এখন থেকেই করলাম। খুব তাড়াতাড়ি দাদার নতুন গান আসুক, এবং আমরা চাইবো সেটা মেগাস্টার শাকিব খানের ল্যাপে আসুক। দাদা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। এবং চলে যাওয়ার আগে বলি, জন্মাষ্টমীতে দাদার একটি নতুন গান রিলিজ হচ্ছে, তো সেই গানটারই শুটিং ছিল আজকে। আমি জানি তোমরা সকলে দাদাকে ভীষণ ভালোবাসো, প্রত্যেকে দাদার গানটা কিন্তু শুনবে। আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে লিংক দেব, এবং আমাদের অনেক সাপোর্ট করতে হবে কিন্তু এই গানটাকে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, টাটা।